আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বিশ্বব্যাপী বিস্তৃত কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের মহামারীর সময় তোমরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছো এবং ভালো আছো। কোভিড-19 মোকাবেলায় আমরা সবাই নিজ নিজ গৃহে অবস্থান করব এবং সর্বোচ্চ সতর্কতা মেনে চলব। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে প্রোগ্রামিং ভাষার চতুর্থ লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি আলাউদ্দিন আহমদ, প্রভাষক রসায়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমাদের আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। আলোচ্য বিষয়সমূহ হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা, সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য, সি প্রোগ্রামিং এর সুবিধা ও অসুবিধা, হেডার ফাইল, রিটার্ন টাইপ, রিটার্ন স্টেটমেন্ট, কমেন্ট স্টেটমেন্ট, এক্সপ্রেশন স্টেটমেন্ট এবং সি ভাষার গঠন। সি প্রোগ্রামিং ভাষা। সি একটি মধ্যম স্তরের ভাষা, অর্থাৎ যে ভাষায় উচ্চ স্তর এবং নিম্ন স্তরের উভয় ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান। সি একটি কেস সেন্সিটিভ ভাষা, অর্থাৎ সে আপার কেস এবং লোয়ার কেস, অর্থাৎ যেটাকে আমরা বলি ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর, এই দুইটা বিষয়কে ভিন্নভাবে ব্যাখ্যা করে। সি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ হলো দুটি, যথা লিঙ্ক সেকশন এবং মেইন ফাংশন সেকশন। সি প্রোগ্রামিং এর বৈশিষ্ট্য। সাধারণত মূল সমস্যাকে ছোট ছোট কতগুলো অংশে ভাগ করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল, কন্ট্রোল স্টেটমেন্ট যেমন ইফ, ফর ইত্যাদি এর মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, যার কারণে তাকে বলা হয় স্ট্রাকচারড বা প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। সি ভাষায় নিম্ন স্তরের ভাষার মতো বিট, বাইট ও মেমোরি অ্যাক্সেস নিয়ে কাজ করা যায়, আবার উচ্চ স্তরের ভাষার মতো ডেটা টাইপ নিয়েও কাজ করা যায়, যার কারণে সি ভাষাকে মধ্যম স্তরের ভাষা বলা হয়। এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনেও চালানো যায়। সি প্রোগ্রামিং ভাষা একটি কেস সেন্সিটিভ ভাষা, যেটা আমরা পূর্বেই বললাম। অর্থাৎ আমি যদি এখানে দেখি একটি উদাহরণ, যে উদাহরণের মধ্যে দেখতে পাই প্রথমটির মধ্যে SUM সাম, পরেরটিও কিন্তু SUM সাম, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে প্রথমটির মধ্যে S হচ্ছে বড় হাতের এবং দ্বিতীয়টি হচ্ছে ছোট হাতের, অর্থাৎ প্রথমটিতে আপার কেস এবং দ্বিতীয় হচ্ছে লোয়ার কেস। এই কারণে SUM দুটি একই রকম হলেও শুধু আপার কেস এবং লোয়ার কেসের কারণে দুটি ভিন্ন চলক হিসেবে বিবেচিত হয়। সি ভাষায় মেইন ফাংশন নামে একটি ফাংশন অবশ্যই থাকতে হবে। মনে রাখবে, মেইন ফাংশন থেকে প্রোগ্রামের মূল কার্যক্রম শুরু হয়। প্রতিটি স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। সেমিকোলন ছাড়া কখনোই স্টেটমেন্টটি সম্পন্ন হবে না। ফাংশনের স্টেটমেন্ট সমূহকে দ্বিতীয় বন্ধনীর, অর্থাৎ যেটাকে আমরা বলি ডাবল ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। তাহলে যে কোনো একটি ফাংশনের যে স্টেটমেন্ট তাকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হয়। প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমেন্ট লেখা যায়। সি ভাষায় পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর, যেমন এখানে প্লাস ইকুয়াল, মাইনাস প্লাস, ইনটু ইকুয়াল ইত্যাদি রয়েছে। সি প্রোগ্রামিং এর সুবিধা। প্রোগ্রামের যে কোনো স্থানে যত খুশি মন্তব্য দেওয়া যায়। পর্যাপ্ত পরিমাণ কন্ট্রোল স্টেটমেন্ট ও লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে।
তাহলে আমরা দেখি কন্ট্রোল স্টেটমেন্ট কি। কন্ট্রোল স্টেটমেন্ট হলো যে সকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রাম স্টেটমেন্ট সমূহের পর্যায়ক্রমিক নির্বাহ নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ ধারাবাহিকভাবে যেটাকে আমরা লুপ বলি, লুপিং এর মাধ্যমে, অর্থাৎ যে সকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রাম স্টেটমেন্ট সমূহের পর্যায়ক্রমিক নির্বাহ নিয়ন্ত্রণ করা যায় তাদেরকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে আমরা দেখি লাইব্রেরি ফাংশন কি। লাইব্রেরি ফাংশন হচ্ছে যে ফাংশনের মান পূর্ব থেকে প্রোগ্রামে দেওয়া থাকে সেই ফাংশনগুলোকে লাইব্রেরি ফাংশন বলা হয়। এছাড়া সি প্রোগ্রামের অন্যান্য সুবিধার মধ্যে কি আছে? প্রোগ্রাম রচনা ও ডিবাগিং করা সহজ। সি প্রোগ্রাম সব কম্পিউটারে চলে এবং মেমোরি কম লাগে। মেনুর সাহায্যে বিভিন্ন নির্দেশ ব্যবহার করে কাজ করা যায়। একই সাথে একাধিক ফাইল ও উইন্ডো নিয়ে কাজ করা যায়। দ্রুত প্রোগ্রাম নির্বাহ করা যায় এবং প্রোগ্রামার নিজের প্রয়োজন মতো ফাংশন তৈরি করতে পারে, যেটাকে আমরা বলি ইউজার ডিফাইন্ড ফাংশন। সি প্রোগ্রামিং এর অসুবিধাসমূহ। সি ভাষায় সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়। যেমন আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে আপার কেস এবং লোয়ার কেস দুইটা ভিন্ন চলক হিসেবে থাকে, তার মানে আমাকে অবশ্যই সঠিকভাবে চলক ঘোষণা করতে হয়। লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলগুলো ঠিকমতো ঘোষণা করতে হয়, কারণ লাইব্রেরি ফাংশনের হেডার ফাইলগুলো যদি ঠিকমতো ঘোষণা না করা হয় তাহলে সেই ক্ষেত্রে লাইব্রেরি ফাংশনটা কাজ করবে না। সাধারণত সব প্রোগ্রাম ছোট হাতের অক্ষরে লিখতে হয় এবং প্রোগ্রাম রান করার সময় চেকিং করা যায় না। এবার আমরা চলে আসি হেডার ফাইল কি। সি প্রোগ্রামের সোর্স কোডের লিঙ্ক সেকশনে লাইব্রেরিতে সংরক্ষিত যেসব ফাইল যুক্ত করা হয় তাদেরকে বলা হয় হেডার ফাইল। হেডার ফাইলগুলোতে ফাংশন প্রোটোটাইপ বর্ণিত থাকে। তাহলে আমরা জানতে চাই এখন ফাংশন প্রোটোটাইপটা কি, দেখি তাহলে। ফাংশন প্রোটোটাইপ হলে যেখানে ফাংশনের নাম, রিটার্ন টাইপ অর্থাৎ সে ফলাফল হিসেবে কি দিবে এবং প্যারামিটার লিস্ট থাকে। হেডার ফাইলের এক্সটেনশন হলো .h, অর্থাৎ .h যদি এক্সটেনশন হিসেবে না থাকে তাহলে হেডার ফাইল সঠিকভাবে ঘোষণা করা হয় না। আমরা এখন হেডার ফাইলে একটা উদাহরণ দেখি। যেমন এখানে হ্যাশ ইনক্লুড, তারপর আমরা দেখলাম অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লেখা আছে stdio.h, তার মানে stdio.h যেহেতু আছে তার মানে এটি একটি হেডার ফাইল এবং হেডার ফাইলটাকে ইনক্লুড করে দেওয়া হলো, অর্থাৎ সেটাকে আমরা লিঙ্ক সেকশনে হেডার ফাইলটাকে যুক্ত করে দিলাম। আরেকটি উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই হ্যাশ ইনক্লুড conio.h, সুতরাং এটি হচ্ছে একটি হেডার ফাইল। তাহলে আসো আমরা দেখি এই হেডার ফাইলটা কিভাবে তৈরি হলো। প্রথম যে হেডার ফাইলটি আছে যে হ্যাশ ইনক্লুড stdio.h, তাহলে এখানে দেখো এখানে কি কি আছে। std একটি অংশ আছে, এছাড়া আছে i, আরেকটি অংশ হচ্ছে o এবং পরবর্তী একটি অংশ হচ্ছে .h। তাহলে এই অংশগুলোকে যদি আমি আলাদা করে এটার পূর্ণ রূপটাকে দেখতে চাই তাহলে সেটা কিরকম দাঁড়াবে। stdio.h মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। stdio.h হেডার ফাইলে অন্তর্ভুক্ত বহুল ব্যবহৃত কিছু ফাংশন আছে। সেই ফাংশনগুলোর মধ্যে আছে printf। printf ফাংশন এটি হচ্ছে মনিটরের পর্দায় আউটপুট প্রকাশের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যদি কোনো একটি ইনপুট দিই সেটি ইনপুটটি আমার মনিটরে প্রদর্শন করার জন্য printf ফাংশনটাকে ব্যবহার করতে হবে। আরেকটি আছে scanf। স্ক্যানএফটি হচ্ছে ডেটা ইনপুট করে ভেরিয়েবলে রাখার জন্য, অর্থাৎ আমি যখন কোনো একটি ডেটাকে ইনপুট
দেব, তখন সেই ইনপুটটি অবশ্যই প্রথমত কোন একটি ভেরিয়েবল নেবে, নেওয়ার পর সেটি হচ্ছে তোমার ডেস্কটপে বা তোমার ল্যাপটপে অর্থাৎ তোমার ডিভাইসে মনিটরের মধ্যে সেটিকে প্রদর্শন করবে। তাহলে সেই প্রদর্শন করার জন্য তোমার হচ্ছে প্রিন্টএফ, কিন্তু সেই ভেরিয়েবলটাকে প্রথমে নেওয়ার জন্য ব্যবহার করা হবে স্ক্যানএফ। এবার আমরা দেখি কোনীয় ডট এইচ হেডার ফাইলে অন্তর্ভুক্ত যে ফাংশনগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে CLR/SCR, যেটি হচ্ছে প্রকৃতপক্ষে স্ক্রিনটাকে ক্লিয়ার করার জন্য। অর্থাৎ একটি প্রোগ্রাম শেষ করার পর যখন পুনরায় আমি আরেকটি প্রোগ্রাম শুরু করতে যাব, তখন হতেও পারে সেই প্রোগ্রামের মধ্যে কোনো ডাটা আগে থেকেই সেভ হয়ে থাকতে পারে, সেটাকে ক্লিয়ার করার জন্য আমি স্ক্রিন ক্লিয়ার জন্য SLR/SCR এই অংশটিকে ব্যবহার করে থাকি। তার মানে এই ফাংশনটিকে আমরা ব্যবহার করি। আরেকটা হচ্ছে গেটস। গেটস হচ্ছে কিবোর্ড থেকে মান ইনপুট নেওয়ার জন্য, অর্থাৎ কোনো একটি ফাংশন যখন শেষ পর্যায়ে যায় তখন মনিটরের পর্দায় সেটা মাইক্রোসেকেন্ড সময়ের জন্য দেখায়। এখন সেটিকে স্পষ্টভাবে দেখার জন্য আমি যদি গেটস ব্যবহার করি, তাহলে কি হবে, গেটস পরবর্তী একটি মান নেওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তাহলে পরবর্তী মান নেওয়ার আগ পর্যন্ত আমি দেখতে পারবো আমার ফলাফলটি কি। স্ক্যানএফ, প্রিন্টএফ, CLR/SCR ও গেটস এই ফাংশনগুলো প্রোগ্রাম ব্যবহার করতে হলে তাদের প্রয়োজনীয় হেডার ফাইল অবশ্যই মেইন ফাংশনের পূর্বে, মনে রাখতে হবে মেইন ফাংশনের পূর্বেই সেটাকে ইনক্লুড করে দিতে হবে। সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্টের শেষে, তাহলে মনে রাখবে সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন চিহ্নটি ব্যবহার করতে হবে। এই সেমিকোলন চিহ্নটি ব্যবহার করার মাধ্যমে স্টেটমেন্টের শেষ নির্দেশ করা হয়। এবং হেডার ফাইল অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সেমিকোলন ব্যবহার করা হয় না। তোমরা অবশ্যই দেখেছো আমরা যখন #include_stdio.h এরপর কিন্তু আমরা কখনো সেমিকোলন ব্যবহার করিনি। তার মানে হেডার ফাইল ইনক্লুড করার সময় সেমিকোলন ব্যবহার করা হয় না। এবার চলে আসি আমরা রিটার্ন টাইপে। ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট, খেয়াল রাখো ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট, মানে ব্র্যাকেট থাকতে হলো। ব্র্যাকেট থাকার পর এটিকে হচ্ছে কি এক সি প্রোগ্রামের একটি ফাংশন। এখন মেইন এর পর যদি সেই ফার্স্ট ব্র্যাকেটটি থাকে, যেটাকে আমরা বলি প্যারেনথেসিস, এই ফার্স্ট ব্র্যাকেট চিহ্নটি থাকলে তাকে আমরা ফাংশন বলতে পারবো, আর যদি না থাকে আমরা কখনোই তাকে ফাংশন বলতে পারবো না। মেইনের পূর্বে INT শব্দটি নির্দেশ করে যে মেইন ফাংশনটি ইন্টিজার টাইপ। তার মানে আমি যখন মেইন এর পূর্বে অর্থাৎ ফাংশনটির পূর্বে আমি যখন উল্লেখ করে দিলাম যে INT, তার মানে সেটা সবশেষে একটি ফলাফল দিবে, যে ফলাফলটি অবশ্যই ইন্টিজার টাইপ হবে বা পূর্ণ সংখ্যার হবে। এবার যদি আমরা এখানে দেখি একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মেইন এর পরে আমরা যে দ্বিতীয় বন্ধনীটা দেখি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের কথাটা যদি বলি, সেকেন্ড ব্র্যাকেটের প্রথম যে অংশটা, তাহলে প্রথম অংশটা দ্বারা হচ্ছে মেইন ফাংশনের শুরু বোঝানো হয়। তার মানে মেইন ফাংশনের পরে যখন প্রথম বন্ধনী থাকবে, মেইন ফাংশনের পরে প্রথম বন্ধনী থাকবে, তার মানে মেইন একটা ফাংশন হলো। এরপর যখন আমি দ্বিতীয় বন্ধনীটা দেখতে পাবো, এই দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আমরা নিশ্চিত হব যে এখান থেকে আমাদের ফাংশনটা শুরু। এবং দ্বিতীয় বন্ধনীর যে শেষ অংশটি আছে তার মাধ্যমে ফাংশনের শেষ নির্দেশ করা হয়। তাহলে রিটার্ন টাইপের ক্ষেত্রে আমরা কি, যখন মেইন ফাংশনের সাথে ইন্টিজার যুক্ত করে দিলাম, তখন এই প্রসেসের মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে সবশেষে আমরা একটি ইন্টিজার টাইপ ফলাফল পাব। রিটার্ন স্টেটমেন্ট, রিটার্ন 0 সেমিকোলন। এখানে খেয়াল করো রিটার্নের পর একটি পূর্ণ সংখ্যায় অর্থাৎ ইন্টিজার মান হিসেবে এখানে 0 দেওয়া আছে, এর পরবর্তীতে হচ্ছে একটি সেমিকোলন দেওয়া আছে, সেই সেমিকোলন সহ। তার রিটার্ন 0 সেমিকোলন স্টেটমেন্টটি মেইন ফাংশনের শেষে লেখা হয়। প্রোগ্রাম যে সঠিকভাবে শেষ হয়েছে রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে সেটি নির্দেশ করা হয়। রিটার্নের পর যে কোনো পূর্ণ সংখ্যা দিলে চলে, যেমন এটা হতে পারে রিটার্ন 25, হতে পারে রিটার্ন 50, হতে পারে রিটার্ন 70, হতে পারে রিটার্ন 90,
5, 8 যে কোনো, অর্থাৎ যে কোনো একটি পূর্ণ সংখ্যা দিলে সেক্ষেত্রে চলবে। এবার আমরা আসি কমেন্ট স্টেটমেন্টে। প্রোগ্রামের প্রথম লাইনটি কমেন্ট স্টেটমেন্ট হিসেবে লেখা হয়। তার মানে একটি প্রোগ্রাম যখন আমি শুরু করব, শুরু করার পর সেটা কি ধরনের প্রোগ্রাম তার একটি বর্ণনা কিন্তু আমি সেখানে দিয়ে রাখি। বা এটা আমি কি করব, আমি হয়তো বৃত্তের ফলাফলটাকে নির্ণয় করতে পারি, আমি হয়তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে যাই করি না কেন সেই বর্ণনাটা আমি কিন্তু সেখানে দিয়ে দিই। তাহলে প্রোগ্রামের প্রথম লাইনটির মধ্যে সেটি দেওয়া থাকে এবং এটাই হচ্ছে কি কমেন্ট স্টেটমেন্ট হিসেবে লেখা হয়। কমেন্ট স্টেটমেন্টে স্ল্যাশ স্টার এটি দিয়ে শুরু হবে এবং শেষ হবে কিভাবে? শেষ হবে স্টার স্ল্যাশ দিয়ে। তার মানে আমরা এখানে বলতে পারি যে স্ল্যাশ স্টার এবং স্টার স্ল্যাশের মধ্যবর্তী যে অংশটুকু থাকবে তার মধ্যে যাই লেখা থাকুক না কেন তা হচ্ছে কমেন্ট হিসেবে এখানে এই প্রোগ্রামের মধ্যে অবস্থান করবে। তাহলে প্রোগ্রাম নির্বাহে কমেন্টের কোনো ভূমিকা আছে না? প্রোগ্রাম নির্বাহে কমেন্টের কোনো ভূমিকা নাই। প্রকৃতপক্ষে কমেন্ট সাধারণত ফাইলের নাম, প্রোগ্রামের যে উদ্দেশ্যটি আছে কিংবা কোনো একটি লাইন যার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন সেই ব্যাখ্যার জন্য ব্যবহার করা হয়, যাতে পরবর্তী সময়ে একই প্রোগ্রামার বা ভিন্ন কোনো প্রোগ্রামার যদি সেই প্রোগ্রামটিকে রান করতে চায় তাহলে সে সহজেই বুঝতে পারে যে প্রকৃতপক্ষে এই প্রোগ্রামটি কিসের জন্য তৈরি করা হয়েছিল এবং তার জন্য কি কি করতে হবে। এবার আমরা চলে আসি দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটিকে বলা হচ্ছে এক্সপ্রেশন এবং আরেকটির নাম হচ্ছে স্টেটমেন্ট। তাহলে দেখি আমরা সেটি কি। দেখো, এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট এই দুইটার মধ্যে যদি আমি দেখি তাহলে এখানে আমি দেখতে পাই উভয়ের ক্ষেত্রে SUM ইকুয়াল A প্লাস বি, যেমন আমরা বলতে পারি সামেশন ইকুয়াল A প্লাস বি, যেখানে A এবং B হচ্ছে দুটি ভেরিয়েবল। ওকে, এবার আমি যদি এইটার ক্ষেত্রে দেখি, অর্থাৎ এক্সপ্রেশনের এটির ক্ষেত্রে দেখি সাম ইকুয়াল A প্লাস বি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ইকুয়েশনটির শেষে কোনো সেমিকোলন নেই। দেখো, ইকুয়েশনটির শেষে কোনো সেমিকোলন নেই। যেহেতু সেমিকোলন নেই এই কারণে এটিকে বলা হচ্ছে এক্সপ্রেশন। কিন্তু যদি আমি স্টেটমেন্টের ক্ষেত্রে দেখি তাহলে দেখো, এই স্টেটমেন্টের ক্ষেত্রে SUM ইকুয়াল A প্লাস বি সেমিকোলন, অর্থাৎ এখানে ইকুয়েশনটির শেষে সেমিকোলন আছে। যেহেতু সেমিকোলন আছে তাই আমরা তাকে বলবো স্টেটমেন্ট। তার মানে এক্সপ্রেশন এবং স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি এক্সপ্রেশন এবং স্টেটমেন্ট উভয়ই একটি ইকুয়েশন, কিন্তু ইকুয়েশনের শেষে যদি সেমিকোলন থাকে তাহলে তো আমরা তাকে বলবো স্টেটমেন্ট, আর যদি সেমিকোলন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো এক্সপ্রেশন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সি ভাষার গঠন সম্পর্কে জানব। এখানে একটি সি ভাষার পূর্ণাঙ্গ গঠনের একটি ডেমো চিত্র দেওয়া আছে, যেখানে আমরা দেখতে পাই প্রথমে আছে ডকুমেন্টেশন সেকশন। ডকুমেন্টেশন সেকশনে কি মন্তব্য লেখা হয়, অর্থাৎ প্রোগ্রামটি কি কারণে তৈরি করা, প্রোগ্রামটি কেন আমরা রান করছি, তার উদ্দেশ্যটা কি, যাতে পরবর্তীতে যে কোনো প্রোগ্রামার বুঝতে পারে যে প্রোগ্রামটির ভবিষ্যৎ পরিকল্পনা কি ছিল, এটাকে কিভাবে পরিবর্তন বা কোনো কিছু ডিলিশন করা প্রয়োজন। পরবর্তী হচ্ছে লিঙ্ক সেকশন, যেখানে হেডার ফাইল সমূহ সংযুক্ত করা হয়, কারণ হেডার ফাইল সংযুক্ত করলে আমরা লাইব্রেরি ফাংশনের সুবিধা পেতে পারি। হেডার ফাইল যদি সঠিকভাবে সংযুক্ত করা না হয় তাহলে আমরা কখনোই লাইব্রেরি ফাংশনের সুবিধা পাবো না। তারপর আছে ডেফিনেশন সেকশন। ডেফিনেশন সেকশন হচ্ছে যেখানে ধ্রুবমানের ব্যবহার করা হয়, যে সকল মান পরিবর্তনশীল না সেই ধ্রুবমানের ব্যবহারটা করা হয়। তারপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি করি, গ্লোবাল ভেরিয়েবলটাকে ঘোষণা করি, অর্থাৎ চলক, একটি কিন্তু ধ্রুবক এবং অপরটি কিন্তু চলক, তো গ্লোবাল ভেরিয়েবলটাকে এখানে ঘোষণা করা হয়। তারপর মেইন ফাংশন, অর্থাৎ এখান থেকেই তোমার প্রোগ্রামটা প্রকৃতপক্ষে শুরু হয়। তাহলে মেইন ফাংশনের পরে যখন আমরা দেখতে পাই দ্বিতীয় বন্ধনীর প্রথম অংশ, এর মাধ্যমে আমরা বলতে পারি যে এখান থেকেই প্রকৃতপক্ষে আমার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা শুরু। এরপর আমরা কি পাই, ডিক্লারেশন পার্ট, অর্থাৎ এখানে কিন্তু আমাকে ঘোষণা করে দিতে হয় যে কি ভেরিয়েবল, আমি এ নিলাম, বি নিলাম, এর মান কত, বির মান কত, বা এ কি ইন্টিজার টাইপ নাকি ফ্লোটিং টাইপ, অর্থাৎ এ বি সি যাই ভেরিয়েবল নেই না কেন সেই ভেরিয়েবলটাকে এখানে সঠিকভাবে ঘোষণা করতে হয়। তার পরবর্তীতে আছে এক্সিকিউটেবল পার্ট, অর্থাৎ এখানে প্রসেস ভ্যালুটা আসে, এবং সবশেষে আমরা কি পাই,
সব শেষে আমরা পাই দ্বিতীয় বন্ধনের শেষ অংশ। এই শেষ অংশ দিয়ে আমরা কি বলি? মেইন ফাংশন শেষ। তার মেইন ফাংশনের পরে যে অংশটি থাকবে প্রথম ব্র্যাকেট, মেইন ফাংশনের পর প্রথম ব্র্যাকেট থাকলো, এরপর যখন দ্বিতীয় বন্ধনী শুরু হলো, দ্বিতীয় বন্ধনীর প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত যা আছে তাই হচ্ছে প্রকৃতপক্ষে মূল ফাংশন। এরপর দেখো সাব প্রোগ্রাম সেকশন, অর্থাৎ এখানে ব্যবহারকারী নিজস্ব ফাংশন লেখা হয়। যেমন এখানে ব্যবহারকারী নিজস্ব ফাংশন হিসেবে আমরা ফাংশন 1 থেকে নিয়ে ফাংশন n পর্যন্ত যে কোনোটিকে ব্যবহার করতে পারি, যেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। অর্থাৎ ইউজার যদি কোনো একটি ফাংশনকে নতুন ভাবে উপস্থাপন করতে চায় তাহলে সেক্ষেত্রে এই অংশটুকুও সে ব্যবহার করতে পারে। ডকুমেন্টেশন সেকশন। তাহলে আমরা এখন দেখি ডকুমেন্টেশন সেকশনটা আসলে কি। ডকুমেন্টেশন সেকশন হচ্ছে সি প্রোগ্রামের একটি ঐচ্ছিক অংশ, অর্থাৎ ওই যে বললাম মন্তব্য লেখা, যে মন্তব্য কোনো ভূমিকা প্রোগ্রামে থাকে না, কিন্তু এই মন্তব্যটা থাকলে আমরা পরবর্তীতে ধরতে পারি যে প্রোগ্রামটির উদ্দেশ্য কি এবং এটা পরবর্তীতে কিভাবে পরিবর্তন বা সংকোচন যাই করার প্রয়োজন হোক না কেন সেটা করার জন্য। সুতরাং এটি একটি প্রোগ্রামের ঐচ্ছিক অংশ হিসেবে কাজ করে। প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, প্রোগ্রামারের নাম, এটা কিভাবে ব্যবহার করতে হবে সেই ব্যবহারের নিয়ম, প্রোগ্রামের যে উদ্দেশ্য ইত্যাদি ডকুমেন্টেশন সেকশনে অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত কমেন্টের মাধ্যমে ডকুমেন্টেশন করা হয়, কারণ আমরা জানি কমেন্টস এটা দিয়ে মাধ্যমে কি ডকুমেন্টেশন সেকশনে মন্তব্য লেখা হয়। সি ভাষায় কমেন্ট লেখার জন্য এখানে আমরা দুটি চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি। একটি কিরকম, একটি হচ্ছে তোমার হ্যাশ স্টার দেন স্টার হ্যাশ, এর মধ্যবর্তী যা থাকবে তা কমেন্ট। আরটি দেখো ডাবল হ্যাশ, এরপর কিন্তু আমি যা লিখি এটার পর যা লিখবো সেই অংশটিকে আমরা বলি কি যে এটি হচ্ছে একটি মন্তব্য। তার মানে মন্তব্য লেখার জন্য এই দুই রকমের চিহ্নকে ব্যবহার করতে পারি। এবার আমরা চলে যাই সি ভাষার গঠনের লিঙ্ক সেকশনের মধ্যে। তাহলে লিঙ্ক সেকশন এটি অত্যাবশ্যকীয় একটি অংশ, এটি থাকতেই হবে। এবং এখানে কি করা হয়, এখানে প্রকৃতপক্ষে ফাংশনগুলোর হেডার ফাইলটাকে সংযুক্ত করা হয়, কারণ হেডার ফাইলকে যদি এখানে সংযুক্ত করা হয় তাহলে আমরা লাইব্রেরি ফাংশনের যে সুবিধা আছে সেই লাইব্রেরি ফাংশনের সুবিধা নিতে পারবো। এরপর চলে আসি আমরা ডেফিনেশন সেকশনে। ডেফিনেশন সেকশন কি, এখানে আমরা আগে বলেছিলাম ধ্রুবমান ঘোষণা করে তো নাকি কনস্ট্যান্ট ঘোষণা করা। তাহলে ডেফিনেশন সেকশনের প্রকৃতপক্ষে যখন একটি কনস্ট্যান্ট যদি থাকে সেই কনস্ট্যান্টটিকে ঘোষণা করা হয়, অর্থাৎ এই কনস্ট্যান্টটার পরিচয় এখানে দিয়ে দেওয়া হয়। যেমন আমরা বলতে পারি পাই ইকুয়াল 3.1416, তার মানে পাইর মানটাকে আমি বলে দিলাম, তার মানে এখানে পাইটাকে আমি ঘোষণা করে দিলাম। তার পরবর্তী একটা অংশ কি গ্লোবাল ডিক্লারেশন সেকশন, যেখানে গ্লোবাল ডিক্লারেশন সেকশনে গ্লোবাল চলক যেটি আছে, কারণ চলক দুই প্রকারের আমরা পরবর্তী লেকচারে পড়ব। এখানে আমরা জানলাম যে গ্লোবাল চলক ছাড়া আরেকটা রকমের চলক আছে যাকে বলা হয় লোকাল চলক। তার মানে গ্লোবাল চলক এবং লোকাল চলক এই জায়গার মধ্যে প্রকৃতপক্ষে গ্লোবাল চলকটাকে ঘোষণা করা হয়। এবার আমরা দেখি মেইন ফাংশন কি। মেইন ফাংশন হলো প্রতিটি সি প্রোগ্রাম গঠনকারী প্রধান ফাংশন। তাহলে মেইন ফাংশন অর্থাৎ মেইনের পর যখন আমরা একটা বন্ধনী দেখতে পাচ্ছি, প্রথম বন্ধনী, মেইনের পর যখন ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী থাকে তখন তাকে আমরা ফাংশন বলি। অর্থাৎ মেইন ফাংশনই হচ্ছে সি প্রোগ্রাম গঠনকারী প্রধান ফাংশন। সি প্রোগ্রামের মূল অংশ মেইন ফাংশনের আওতায় থাকে এবং এরপর যে তোমার দ্বিতীয় বন্ধনী সেই দ্বিতীয় বন্ধনীর মধ্যে তাকে লিখতে হবে। আমরা কিছুক্ষণ আগে সেটা দেখে আসলাম। সি প্রোগ্রাম যত বড় বা ছোট হোক না কেন, একটা প্রোগ্রাম যত বড়ই হোক যত ছোটই হোক না কেন, ফাংশন সংলগ্ন দ্বিতীয় বন্ধনীর পরবর্তী স্টেটমেন্ট থেকে, স্টেটমেন্ট কি বলেছিলাম, ওই যে একটা ইকুয়েশন, তারপর অবশ্যই তোমার কি থাকবে, আমরা জানি সেমিকোলন চিহ্নটা থাকবে। তাহলে ফাংশন সংলগ্ন দ্বিতীয় বন্ধনীর পরবর্তী স্টেটমেন্ট থেকে প্রোগ্রাম নির্বাহটা শুরু হয়। এবং মনে রাখতে হবে
মেইন ফাংশন ছাড়া কোনোভাবেই সি প্রোগ্রাম লেখা সম্ভব না। তাহলে সি প্রোগ্রামে অবশ্যই মেইন ফাংশন থাকতে হবে। তাহলে আমরা দেখি মেইন ফাংশনের অংশ কি থাকে। এটা বললাম যে মেইন ফাংশনের অংশ থাকে প্রকৃতপক্ষে দুটি, যেটি হচ্ছে ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউশন পার্ট। তার মানে প্রথমটি হচ্ছে ডিক্লারেশন পার্ট। এই যে ডিক্লারেশন পার্ট, এর মধ্যে কি থাকে? প্রয়োজনীয় চলক, অ্যারে মানে হচ্ছে একই রকমের যে চলকগুলো আছে তাদের একটি সমন্বিত অবস্থা বা তাদের একটি সমাবেশ। এছাড়া আছে পয়েন্টার, ফাইল ইত্যাদি ঘোষণা করা হয় যা নির্বাহ অংশে ব্যবহার করা হবে। তার মানে তার পরবর্তী এক্সিকিউশন যে পার্ট আছে সেখানে এটিকে ব্যবহার করা হবে। তাহলে এক্সিকিউশন পার্টে ব্যবহার করার জন্য যে চলক, অ্যারে, পয়েন্টার, ফাইল ইত্যাদি থাকবে সেগুলোকে অবশ্যই আমার ডিক্লারেশন পার্টে ঘোষণা করতে হবে। তাহলে আমরা দেখি এখন এক্সিকিউশন পার্টে কি হয়। প্রোগ্রাম নির্বাহ হওয়ার জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হবে। এক্সিকিউশন পার্টের মধ্যে যদি কোনো স্টেটমেন্টই না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি কোন প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম, কি রান করব? তাহলে কিছুই করতে পারবো না। তাহলে এক্সিকিউশন পার্টে প্রোগ্রাম নির্বাহের জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হবে, এর বাইরে যত খুশি থাকুক। উভয় অংশ অর্থাৎ ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউশন পার্ট উভয় অংশের প্রত্যেক স্টেটমেন্টের শেষে সেমিকোলন থাকতে হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। একটি বৃত্তের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, যেখানে পাই হচ্ছে একটি নির্দিষ্ট মান, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সেই ক্ষেত্রে পাই ইন্টু আর, এটা মানে হচ্ছে কি বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর মানে পাই আর স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করলাম, প্রথমে এটি কমেন্ট নিলাম যে এই প্রোগ্রামে একটি প্রোগ্রাম রচনা করতে হবে টু ক্যালকুলেট, যেটা গণনা করবে দ্য এরিয়া ক্ষেত্রফল অফ এ সার্কেল অর্থাৎ একটি বৃত্তের। তাহলে সেটিকে আমি কমেন্ট সেকশনে লিখলাম। পরবর্তীতে কি হ্যাশ ইনক্লুড stdio.h, যখন stdio.h এটিকে আমি যুক্ত করে দিলাম, এর মানেই হচ্ছে এই অংশের মধ্যে যেটি থাকবে, এই অংশের মধ্যে stdio.h টাকে যুক্ত করে দেওয়া মানে হচ্ছে কি এই ফাংশনটি একটি লাইব্রেরি ফাংশন হিসেবে কাজ করতে পারবে। তারপর ডিফাইন পাই 3.1416, তার মানে যে ভেরিয়েবল না কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট বা ধ্রুবমানটি আছে সেই ধ্রুবমানটাকে আমি ঘোষণা করে দিলাম। তারপর কি আছে মেইন ফাংশন। তাহলে মেইনের পর কিন্তু আমার প্রথম বন্ধনী, মেইনের পর প্রথম বন্ধনী থাকা মানে হচ্ছে প্রকৃতপক্ষে এখান থেকেই প্রোগ্রামটা শুরু হবে। শুরুর জন্য কি আমাকে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিতে হবে। এখন দ্বিতীয় বন্ধনী দেওয়ার পর আমার কাজটা কি থাকবে, তখন আমার কিন্তু আমরা আগেও দেখলাম যে এখানে আমার ডিক্লারেশন পার্ট থাকে। সেই ডিক্লারেশন কি, আমি ডিক্লারেশন করলাম যে রেডিয়াসটা থাকবে সেটা ফ্লট টাইপের থাকবে, যে এরিয়াটা থাকবে সেটাও ফ্লট টাইপের থাকবে, এবং আমি দিলাম সেমিকোলন, অর্থাৎ এই সেমিকোলনের মাধ্যমে বুঝলাম যে এখানকার স্টেটমেন্টটি শেষ। তারপরে কি প্রিন্টএফ, যখন আমি প্রিন্টএফ দিলাম সে কি করবে, এই প্রিন্টএফ এটার মানে কি, এই মানেটা খুঁজতে থাকবে। মানেটা খুঁজতে খুঁজতে সে গিয়ে দেখবে প্রোগ্রামের শুরুতে ইনক্লুড stdio.h একটি হেডার ফাইল যুক্ত আছে। ওই হেডার ফাইল থাকা মানে তার অন্তর্ভুক্ত কিন্তু তোমার প্রিন্টএফ, যেটি হচ্ছে মনিটরের পর্দায়, মনিটরের মধ্যে তোমার ফলাফলটাকে প্রদর্শন করতে পারে। তার মানে সে বুঝে গেল এটার কাজ হচ্ছে মনিটরের পর্দায় ফলাফলকে প্রদর্শন করা। যার ভিতরে আমি কি করলাম, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের পর দেখো ডাবল কোটেশনের মধ্যে এন্টার দ্য ভ্যালু অফ রেডিয়াস। ডাবল কোটেশনের ভিতরে আমি যা খুশি তাই লিখতে পারি, কিন্তু এখানে আমি কি লিখলাম, এন্টার ভ্যালু ফর রেডিয়াস, কারণ আমার দরকার হচ্ছে রেডিয়াসের ভ্যালু। আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাইলে পাই আর স্কোয়ার, আর এর মানটা পেয়ে গেলে অটোমেটিক আমার এখান থেকে ক্ষেত্রফলের মানটা পাওয়া সম্ভব। এই কারণে আমি লিখলাম প্রিন্ট অ্যাপ ব্র্যাকেট, এর ভিতরে থাকলো ডাবল কোটেশনের মধ্যে এন্টার ভ্যালু ফর রেডিয়াস। ওকে, দেন সব শেষে তোমার সেমিকোলনের মাধ্যমে স্টেটমেন্টটি শেষ করলাম। এরপর কি হয়, এরপর যে বিষয়টি থাকলো স্ক্যানএফ। আমরা জানি স্ক্যানএফটিও কিন্তু তোমার stdio.h এই হেডার ফাইলের একটি অংশ, অর্থাৎ এর সে লাইব্রেরি ফাংশনটাকে ব্যবহার করতে পারবে। তাহলে স্ক্যানএফের কাজটি কি ছিল, স্ক্যানএফের কাজ ছিল কোনো একটি মানকে তোমার নির্দিষ্ট যে ভেরিয়েবল বা চলক আছে তার মধ্যে রাখা। তাহলে সেই ক্ষেত্রে পার্সেন্ট অফ এফ খেয়াল রাখবে, এখানে পার্সেন্ট অফ এফ থাকে, পার্সেন্ট অফ ডি, পার্সেন্ট অফ সি, এদেরকে বলা হয়
সবসময় ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে প্রকৃতপক্ষে যে মানটি নেওয়া হবে সেটা কি ধরনের মান এবং কার কাছে যাবে। তাহলে এখানে পার্সেন্ট অফ এফ মানে কি ফ্লোটিং, তাহলে ফ্লোটিং মানের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কমা, খেয়াল রাখবে এখানে কিন্তু সেমিকোলন না, কমা। তাহলে পার্সেন্ট অফ এফ ডাবল কোটেশন মধ্যে থাকার পর কমা দিলাম, তারপর এন্ড যে চিহ্ন যেটাকে অ্যাম্পারসেন্ট বলা হয়, এরপর লিখলাম কি রেডিয়াস। তার মানে যদি পার্সেন্ট অফ এফ থাকে এরপর এন্ড এরপর যা থাকবে তার মধ্যে সেই মানটা স্টোর হবে, তার মধ্যে সেই মানটা জমা হবে। তাহলে পার্সেন্ট অফ এফ রেডিয়াস যখন দিলাম মানটা রেডিয়াস গিয়ে জমা হবে। এরপর কি সেমিকোলনের মাধ্যমে সেটিকে আমি শেষ করলাম। এরপর আমার যেটা আছে এক্সিকিউটেবল যে পার্ট, তার অংশ হিসেবে আরেকটি থাকলো এরিয়া। তাহলে এরিয়া ইকুয়াল কি পাই ইন্টু রেডিয়াস ইন্টু রেডিয়াস। তাহলে এই পাই ইন্টু রেডিয়াস, তারপর আমি কি করলাম সেমিকোলন, আরেকটি স্টেটমেন্ট শেষ। এবার কি হলো, যেহেতু আমি প্রথমেই বললাম যে এন্টার দ্য ভ্যালু ফর রেডিয়াস, রেডিয়াসের মান দাও, আমি মান দিলাম, পার্সেন্ট অফ এফ দিলাম, রেডিয়াসে জমা হলো, এরিয়া সমান পাই ইন্টু রেডিয়াস হলো। সুতরাং অবশ্যই আমাকে ফলাফলটি দেখাবে, কার ফলাফল, এরিয়া। তাহলে প্রিন্ট এফ অর্থাৎ ফলাফল প্রদর্শন করতে হবে এরিয়া অফ এ সার্কেল ইজ। তাহলে এরিয়া অফ এ সার্কেল ইজ এটা হচ্ছে প্রয়োজনীয় অংশ না, এটা লিখলেও চলে না লিখলেও চলে, কিন্তু এটা লিখে আমরা কি প্রোগ্রামটাকে সঠিকভাবে বোঝার জন্য। তার এরিয়া অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল, খেয়াল রাখবে পার্সেন্ট অফ এফ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা থাকতে হবে, কমা এরিয়া। তার মানে পার্সেন্ট অফ এফ এখন যেটা থাকবে সেটা হচ্ছে কি এরিয়াতে গিয়ে জমা হবে। তার মানে এরিয়া থেকে যে আমরা আগের এরিয়া সমান পাই ইন্টু রেডিয়াস সেখান থেকে যে ফলাফলটা আসলো সেটা গিয়ে এরিয়াতে জমা হলো, এবং এর মাধ্যমে আমরা প্রোগ্রামটাকে দ্বিতীয় বন্ধনীর শেষ অংশ দিয়ে শেষ করলাম। তাহলে এটাকে আমরা যদি আবার একটু রিভাইজ করার চেষ্টা করি আমরা কি শিখলাম এখান থেকে, তাহলে দেখতে পাই প্রথম পার্টটি হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। দ্বিতীয় যে অংশ আছে সেখানে আমরা হেডার ফাইলটাকে যুক্ত করি, অর্থাৎ কি যুক্ত করলাম, লিংক করলাম, তাহলে এটা হচ্ছে লিংক সেকশন। এরপর এখানে আমরা কি করলাম, এই জায়গার মধ্যে হচ্ছে ডিফাইন কনস্ট্যান্ট অর ইউজার ডিফাইন ফাংশন ডিক্লারেশন সেকশন, অর্থাৎ এখানে আমি যে কোনো একটি কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টগুলো থাকবে তার মানটাকে ঘোষণা করে দিই। মেইন ফাংশন, অর্থাৎ এটি থাকতেই হয়, মেইন ফাংশন না থাকলে সি প্রোগ্রাম কখনো তৈরি করা সম্ভব না। সি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ যেটি ছাড়া কখনোই সম্ভব না সেটা হচ্ছে মেইন ফাংশন। তাহলে প্রোগ্রাম স্টার্ট হলো, তাহলে অবশ্যই এখানে কি করলাম, ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, ভেরিয়েবল ডিক্লারেশন করলাম, তখন আমার এখানে এক্সিকিউশন হলো। তাহলে এক্সিকিউটেবল পার্টটি হচ্ছে এই অংশটুকু। তার পরবর্তীতে কি দ্বিতীয় বন্ধনীর যে শেষ অংশটি আছে তার মাধ্যমে আমি বললাম যে প্রোগ্রামটি শেষ। তাহলে এইভাবেই হচ্ছে প্রকৃতপক্ষে যে কোনো একটি প্রোগ্রামকে গঠন করা হয়, একই পন্থার মাধ্যমে। শুধুমাত্র পরিবর্তন হয় কি এক্সিকিউটেবল পার্ট ভেরিয়েবল ডিক্লারেশনের মধ্যে মানগত পরিবর্তন, ডিক্লারেশনগত পরিবর্তন, ঘোষণাগত পরিবর্তনগুলো হয়, বাকি সব একই থাকে। এই ছিল আজকে আমাদের সি প্রোগ্রাম সংক্রান্ত আলোচনা। তোমরা জানো শিক্ষার্থীবৃন্দ, এখন কোভিড-19 বাংলাদেশে মারাত্মক রূপ নিয়েছে, প্রতিদিন 1700-1800 জন আক্রান্ত হচ্ছে, সেটা বাড়বে না কমবে সেটা পরবর্তী সময় বলা যাবে। তার এই অবস্থায় আমাদের অবশ্যই বাসায় থাকতে হবে এবং নিরাপদ থাকতে হবে। আমরা যদি বাসায় থাকি, নিরাপদ থাকি, তাহলে অবশ্যই আমাদের পরিবার সুরক্ষিত থাকবে, আর আমাদের পরিবার যদি সুরক্ষিত থাকে তাহলে আমরা বলতেই পারি আমার বাংলাদেশ সুরক্ষিত থাকবে। সুতরাং আমরা সেই প্রত্যাশায় বাংলাদেশ অচিরেই করোনা মুক্ত হবে, আমরা সবাই সুস্থ থাকবো, এই মহামারীকে আমরা জয় করব, এই প্রত্যাশা আমি সবসময় করি। এবং এর জন্য তোমাদের সহযোগিতা দরকার। তোমরা সবাই অবশ্যই বাসায় থাকো, অপ্রয়োজনে কখনো বাইরে যেও না, নিজে সুস্থ থাকো, নিজের পরিবারকে সুরক্ষিত রাখো, বাংলাদেশকে সুরক্ষিত রাখো। সবশেষে একটি কথা, নেভার স্টপ লার্নিং। কখনো কোনো কিছু শেখার পথকে রুদ্ধ করে দিও না, যত পারো শেখো, যত পারো জানো, কখনোই তুমি স্টপ করে দিও না তোমার লার্নিং প্রসেসটাকে। নেভার স্টপ লার্নিং, যতই শিখবে তত জানবে, তত জ্ঞানী গুণী হবে, এবং তত নিজের মধ্যে তোমার যে উদ্দীপনাটি আছে, তোমার যে কনফিডেন্স লেভেলটি আছে সেটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে। জ্ঞানী শক্তি এবং জ্ঞানের মাধ্যমেই সকল কিছু সমাধান করা সম্ভব।
তো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।